Assalamu alaikum. Welcome to the Department of Electrical and Electronic Engineering of Green University of Bangladesh. আমরা আজকে মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং ল্যাবের সেকেন্ড এক্সপেরিমেন্টটা দেখব। এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটাস ফ্ল্যাগস ইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। Objectives. The objectives of this experiment is to familiarize yourself with status flags, conditions of status flags in different assembly language. After completing this experiment, the students will be able to understand the status flags, proficient with emulator software EMU 8086, able to analyze an operation of the 8086 in terms of flag register value. অর্থাৎ এই এক্সপেরিমেন্টটা শেষ করার পরে আমরা স্ট্যাটাস ফ্ল্যাগ কি সেটা সম্পর্কে জানবো, যে সফটওয়্যারটার মাধ্যমে আমরা প্রোগ্রামগুলো করবো, অর্থাৎ EMU 8086 সেটাতে প্রফিশিয়েন্ট হব এবং 8086 এর একটা অপারেশনকে কিভাবে ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুর মাধ্যমে অ্যানালাইজ করা যায় সেটা আমরা শিখব। এখন আমরা দেখবো ফ্ল্যাগস রেজিস্টার কোনগুলো। তো 8086 মাইক্রোপ্রসেসরে টোটাল 14টা রেজিস্টার থাকে এবং সেই 14টা রেজিস্টারই হচ্ছে 16 বিটের রেজিস্টার। এই 16 বিটের 14টা রেজিস্টারের মধ্যে একটা রেজিস্টার হচ্ছে ফ্ল্যাগস রেজিস্টার। তো রেজিস্টার বলতে কি বলে সেটা আমরা প্রথম ভিডিওতে দেখেছি। রেজিস্টার অর্থ বোঝাচ্ছে যে 8086 মাইক্রোপ্রসেসরের মেমোরিতে কোনো ভ্যালু, কোনো ডেটা বা অ্যাড্রেস সেভ করে রাখার জন্য বা বিভিন্ন অ্যারিথমেটিক ক্যালকুলেশনে যে ডেটাগুলো আমরা ইউজ করব সেগুলোকে সেভ করে রাখার জন্য, স্টোর করে রাখার জন্য যা ইউজ করা হয়, যার মাধ্যমে সেভ করা হয়, সেগুলো হচ্ছে রেজিস্টার। সেরকম একটা রেজিস্টার হচ্ছে ফ্ল্যাগস রেজিস্টার। এই 16 বিটের ফ্ল্যাগস রেজিস্টারের 16টা বিট এখানে দেয়া আছে, 0 থেকে 15 পর্যন্ত 16টা বিট। এর মাঝে কিছু কিছু জায়গাতে কয়েকটা ওয়ার্ড লেখা আছে যেগুলো দিয়ে এক একটা ফ্ল্যাগ বোঝানো হচ্ছে। বাদ বাকি যে ঘরগুলো ব্ল্যাঙ্ক সেগুলো আনডিফাইন্ড, বাট যেই ঘরগুলোতে কিছু ভ্যালু দেখাচ্ছে বা কতগুলো ফ্ল্যাগের নাম দেখাচ্ছে তার মধ্যে 6টা হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ। 0, 2, 4, 6, 7 আর 11 এই বিটগুলোতে যেই ফ্ল্যাগগুলোর নাম দেওয়া আছে সেগুলো হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ, যেটা আমরা এই এক্সপেরিমেন্টে দেখবো। আর বাকি 3টা ফ্ল্যাগ হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ, যেগুলো আপাতত আমরা দেখছি না। তো স্ট্যাটাস ফ্ল্যাগ গুলো মূলত কি? স্ট্যাটাস ফ্ল্যাগ গুলো হচ্ছে কোনো একটা ক্যালকুলেশন, যখন আমরা 8086 মাইক্রোপ্রসেসরে যে কোনো অ্যারিথমেটিক অপারেশন গুলো করি তখন সেই ক্যালকুলেশনের প্রত্যেকটা ধাপে আমাদের যে আনসারটার স্ট্যাটাস, অর্থাৎ আনসারটা পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে, আনসারে কোনো এক্সট্রা ক্যারি বিট আছে কিনা, কিংবা আনসারটা সম্পূর্ণ 0 আসলো কিনা, যে আনসারটা আসার কথা সেটা আসলো কিনা, এই বিভিন্ন স্ট্যাটাস আমরা যেই ভ্যালুগুলোর মাধ্যমে অবজার্ভ করতে পারি সেগুলোই হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ। যেমন 6টা স্ট্যাটাস ফ্ল্যাগ সম্পর্কে আমরা এক্সপেরিমেন্টটাতে দেখব। প্রথম যে ফ্ল্যাগটা সেটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। ক্যারি ফ্ল্যাগ নাম থেকে বোঝা যাচ্ছে যে কোনো ক্যালকুলেশনে যদি একটা এক্সট্রা ক্যারি বিট থাকে তখন ক্যারি ফ্ল্যাগের মান হবে 1, আদারওয়াইজ ক্যারি ফ্ল্যাগের মান হবে 0। সাপোজ দুইটা 8 বিটের নাম্বার যোগ করা হলো, 8 বিটের নাম্বার দুটো যোগ করার পরে যে আনসারটা আসলো সেটা 8 বিটের পরে আর এক্সট্রা একটা 9 নাম্বার বিট যদি আমরা পাই তখন বুঝবো যে সেখানে একটা ক্যারি বিট আছে। তা এমন ক্ষেত্রে যখন একটা ক্যারি ফ্ল্যাগ পাবো, আমরা একটা ক্যারি বিট যখন পাবো তখনই ক্যারি ফ্ল্যাগের মান হবে 1, অন্যথায় ক্যারি ফ্ল্যাগের মান হবে 0। এরপরে আছে প্যারিটি ফ্ল্যাগ। প্যারিটি ফ্ল্যাগ নাম থেকে বোঝা যাচ্ছে যে পেয়ার আকারে যখন থাকবে কোনো বিট, বিটটা হচ্ছে 1, কোনো 1 যদি একটা একটা বাইনারি নাম্বারে যদি পেয়ার সংখ্যক মানে জোড় সংখ্যক 1 যদি থাকে, মানে 1 যদি পেয়ার করে থাকে তখন প্যারিটি ফ্ল্যাগের মান হবে 1। তো একটা 8 বিটের সংখ্যায় যদি 8টা বিটের মধ্যে যদি থাকে 6টা 1 বা 4টা 1 বা 2টা 1 এরকম আকার যদি থাকে তখন প্যারিটি ফ্ল্যাগের মান হবে 1। আবার যদি একটা 16 বিটের নাম্বার আমরা চিন্তা করি, 16 বিটের নাম্বারের লোয়ার 8 বিট, এখানে কিন্তু খেয়াল করবেন 16 বিটের নাম্বারে 16টা বিটই কিন্তু কনসিডারেশনে আসবে না। 16 বিটের নাম্বারে লোয়ার 8 বিটে যদি জোড় সংখ্যক 1 থাকে তখন প্যারিটি ফ্ল্যাগের মান হবে 1। এছাড়া অন্য একটা ভাবে প্যারিটি ফ্ল্যাগের মান 1 হতে পারে, সেটা হচ্ছে 16 বিটের নাম্বারে লোয়ার 8 বিটের 8টা বিট যদি 0 হয় তখনও প্যারিটি ফ্ল্যাগের মান হবে 1। অর্থাৎ দুই ভাবে প্যারিটি ফ্ল্যাগের মান 1 হতে পারে, একটা লোয়ার 8 বিটে জোড় সংখ্যক 1 কিংবা লোয়ার 8 বিটে যদি 8টা বিটে 0 হয় সেক্ষেত্রেও প্যারিটি ফ্ল্যাগের মান হবে 1। অন্য যে কোনো ভাবেই প্যারিটি ফ্ল্যাগের মান হবে 0। এরপর যে ফ্ল্যাগটা আছে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, সেটা বিসিডি অপারেশনের জন্য
অ্যাপ্লিকেবল। তো আমাদের বিসিডি অপারেশন আপাতত আমরা এখন এই সিলেবাসে দেখবো না, সেজন্য আমরা অক্সিলারি ক্যারি ফ্ল্যাগটা আপাতত দেখছি না। পরে যে ফ্ল্যাগটা সেটা হচ্ছে জিরো ফ্ল্যাগ। জিরো ফ্ল্যাগটা সবচেয়ে সহজ, যে আমাদের আনসার যদি জিরো হয়, আমাদের যে সাপোজ দুইটা নাম্বার আমি যোগ করব বিয়োগ করবো বা যে কোনো অপারেশনের পরে আমার যে আনসারটা আসলো সেটা যদি সম্পূর্ণ আনসারটা অর্থাৎ 16 বিটের একটা নাম্বার যদি আমরা কনসিডার করি, 16 বিটের নাম্বারের 16টা বিট যদি জিরো হয় তখন আমাদের জিরো ফ্ল্যাগের মান হবে 1। অন্যথায় অন্য যে কোনো ভাবে যদি আনসারে একটা কেবলমাত্র যদি 1ও থাকে সেক্ষেত্রেও জিরো ফ্ল্যাগের মান হবে 0। এরপরে হচ্ছে সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগ থেকে বোঝাচ্ছে যে আমার আনসার যেটা আসবে সেই আনসারের সাইন যদি হয় পজিটিভ তখন সাইন ফ্ল্যাগের মান হবে 0, আর আনসারের সাইন যদি হয় নেগেটিভ তখন আমার সাইন ফ্ল্যাগের মান হবে 1। এখন একটা নাম্বার সাপোজ আমরা চিন্তা করলাম, একটা 8 বিটের নাম্বার। 8 বিটের নাম্বারটা যদি হয় এমন, এরকম একটা 8 বিটের নাম্বার আছে, 4টা বিট করে আলাদা করে লেখা হয়েছে। এখন এই 8 বিটের নাম্বারের মধ্যে যে এমএসবি, এমএসবি হচ্ছে একেবারে বাম দিকের যে বিটটা থাকবে সেটা এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এই এমএসবি অর্থাৎ বাম দিকের বিটটা যদি 1 হয় তখন আমরা একটা সাইন্ড নাম্বারকে নেগেটিভ নাম্বার বলে থাকি। তো এই যে নাম্বারটা আমি এখানে লিখেছি সেটা একটা নেগেটিভ নাম্বার, আর নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে সাইন ফ্ল্যাগের মান হয় 1। তো এই নাম্বারের ক্ষেত্রে সাইন ফ্ল্যাগের মান হবে 1, যেমনটা এখানে লেখা আছে সাইন ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 1 ইফ দ্য এমএসবি অফ দ্য রেজাল্ট ইজ 1। অর্থাৎ এমএসবি এই জায়গায় যদি 1 থাকে তখন সাইন ফ্ল্যাগের মান হবে 1, আর এখানে এমএসবি যদি 0 থাকতো তখন সাইন ফ্ল্যাগের মান হতো 0। আচ্ছা, এরপরে ওভারফ্লো ফ্ল্যাগ। ওভারফ্লো ফ্ল্যাগের মান তখনই 1 হবে যখন কোনো আনসারের ক্ষেত্রে কোনো ক্যালকুলেশনে যখন সাইন্ড ওভারফ্লো হবে। সাইন্ড ওভারফ্লো হওয়া মানে কি, মানে আমার আনসারের যে সাইন আসার কথা সেই সাইনটা যদি না আসে তখন আমরা বলি সেখানে সাইন্ড ওভারফ্লো হয়েছে। তো সাইন্ড ওভারফ্লো এর একটা এক্সাম্পল আমরা এখন দেখি। সাপোজ দুইটা নাম্বারকে আমরা যোগ করব, এরকম 8 বিটের দুইটা সংখ্যা আমরা যোগ করতে যাচ্ছি। এখন 8 বিটের এই সংখ্যা দুইটাকে যোগ করলে যে আনসারটা আসবে, ফার্স্টে 1 আর 1 যোগ হয়ে আসবে 0। তারপর এখানে একটা ক্যারি থাকবে 1, সেই ক্যারি 1 পরের এই দুইটা 1 এর সাথে যোগ হয়ে হবে 1। সেই সাথে আবার একটা ক্যারি থাকবে, প্রতি ক্ষেত্রে একটা একটা করে ক্যারি থাকবে, এবং একেবারে সবচেয়ে শেষে বাম দিকে যে দুইটা 1 এর সাথে যোগ হয়ে 1 পেলাম সেক্ষেত্রে একটা ক্যারি থাকবে 1। তো আমার আনসারটা অ্যাকচুয়ালি আসছে এটা। এই আনসারের ক্ষেত্রে আমার এখানে একটা এক্সট্রা একটা বিট আমরা পাচ্ছি, তো সেই এক্সট্রা বিটটা ক্যারি এবং সেটার জন্য আমাদের ক্যারি ফ্ল্যাগের মান 1 হবে, সেটা এখনই লিখে ফেলি, ক্যারি ফ্ল্যাগের মান 1। তো এই যে এক্সট্রা বিটটা আমরা বাম দিকে পেলাম যে একটা এক্সট্রা ক্যারি বিট, সেটা কিন্তু আনসারের অংশ হয় না। আমাদের আনসার যেহেতু আমরা দুইটা সংখ্যাকে যোগ করছিলাম সেই দুইটা সংখ্যা হচ্ছে 8 বিটের, তাই আমাদের আনসারের এখানে 8 বিটটা আমরা কনসিডারেশন আনবো। এখানে যে বাম দিকে যে এক্সট্রা একটা ক্যারি বিট সেটা কিন্তু আনসারের অংশ না, সেটা এক্সট্রা একটা বিট। সেই বিটটা থাকলে ক্যারি ফ্ল্যাগের মান শুধুমাত্র 1 হয়, বাট সেটা অন্য কোনো আর হিসাবের মধ্যে আসে না। এখন আমরা দেখি ওভারফ্লো ফ্ল্যাগ। ওভারফ্লো ফ্ল্যাগের মান কখন 1 হবে কখন 0 হবে, যে আমার আনসার যখন পজিটিভ যদি আনসারটা আসার কথা, আনসার যদি পজিটিভই এসে থাকে তখন আমরা বুঝবো যে এখানে সাইন যেটা আসার কথা সেটাই এসেছে, অর্থাৎ সাইন ওভারফ্লো হয়নি, সেক্ষেত্রে ওভারফ্লো ফ্ল্যাগের মান হবে 0। তো এই ক্ষেত্রে যদি দেখি উপরে যে সংখ্যাটা সেটা একটা নেগেটিভ নাম্বার, কারণ এটার এমএসবি হচ্ছে 1। তো এমএসবি যদি 1 থাকে, আমরা এমএসবি মানে হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট, একেবারে বাম দিকের যে বিটটা থাকে, এই যে বাম দিকের যে 1 সেটা, সেই বাম দিকের এই 1টা হচ্ছে এমএসবি। এটা যখন 1 থাকবে তখন বুঝবো সেটা একটা নেগেটিভ নাম্বার। তো একটা নেগেটিভ নাম্বারের সাথেই নিচের নাম্বারটাও একটা নেগেটিভ নাম্বার, দুইটা নেগেটিভ নাম্বারকে যোগ করলে আনসারটাও নেগেটিভই আসার কথা। এবং আমরা যদি আনসারটা দেখি এখানে যোগফল, সেই আনসারেরও এমএসবি 1, অর্থাৎ আমার যেই আনসারের যে সাইন আসার কথা নেগেটিভ সাইন, সেই নেগেটিভ সাইনটাই আমরা এখানে পেয়েছি। অর্থাৎ আমার যেই সাইন আসার কথা সেটা যেহেতু এসেছে তাই এখানে সাইন ওভারফ্লো হয়নি, তাই সাইন ওভারফ্লো না হওয়া মানে ওভারফ্লো ফ্ল্যাগের মান হবে 0। সেই সাথে আমরা এতক্ষণ যে ফ্ল্যাগ গুলো পড়লাম সেগুলোর মানও যদি এখান থেকে আমরা একবার দেখে নিই। আমরা বলেছিলাম যে সাইন ফ্ল্যাগের মান তখনই
ওয়ান হবে যখন আমার আনসারের এমএসবি ওয়ান হবে। তো আমার এখানে আনসারের এমএসবি যেহেতু ওয়ান, তাই সাইন ফ্ল্যাগের মানও হবে ওয়ান। এরপর ছিল জিরো ফ্ল্যাগ। জিরো ফ্ল্যাগের মান তখনই ওয়ান হবে যখন সম্পূর্ণ আনসারটা জিরো হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ আনসার তো জিরো না, বরং অনেকগুলো ওয়ান এখানে আছে, সো আমার জিরো ফ্ল্যাগের মান হবে জিরো। এরপরে ছিল প্যারিটি ফ্ল্যাগ। প্যারিটি ফ্ল্যাগের মান তখনই ওয়ান হবে যখন এই লোয়ার 8 বিট, এখানে 8 বিটেরই একটা আনসার এসেছে, তো 8 বিটের আনসারে যদি পেয়ার সংখ্যক মানে জোড় সংখ্যক যদি ওয়ান থাকতো, তখন প্যারিটি ফ্ল্যাগের মান হতো ওয়ান। যেহেতু এখানে বিজোড় সংখ্যক ওয়ান, অর্থাৎ 7টা ওয়ান আছে, তাই আমাদের প্যারিটি ফ্ল্যাগের মান এখানে হবে জিরো। তো এই হচ্ছে টোটাল 5টা স্ট্যাটাস ফ্ল্যাগ আমরা যেটা এতক্ষণ পর্যন্ত দেখলাম। এতক্ষণ আমরা যেই স্ট্যাটাস ফ্ল্যাগের ডেফিনিশন গুলো দেখলাম, কোন স্ট্যাটাস ফ্ল্যাগের মান কখন ওয়ান হবে কখন জিরো হবে, তো সেই মানগুলো থেকে আমরা এখন কিছু এক্সাম্পল দেখি। তো আপনাদের গ্রিন ইউনিভার্সিটির ল্যাব ম্যানুয়ালে এই 2 নম্বর এক্সপেরিমেন্টের যে ল্যাব ম্যানুয়ালটা আছে সেখানে এক্সাম্পল গুলো করে দেওয়া আছে। তো প্রথম যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাতে কিছু ইনস্ট্রাকশন ইউজ করা হয়েছে, যেমন অর, এক্সঅর, নট, টেস্ট। এই ইনস্ট্রাকশন গুলো আমরা এখন পর্যন্ত দেখিনি বা পড়িনি, তো সেই জন্য আমরা প্রথম এক্সাম্পলটা স্কিপ করে যাচ্ছি। এই ইনস্ট্রাকশন গুলো আমরা পরবর্তীতে 4 নম্বর এক্সপেরিমেন্ট যখন করবো তখন শিখবো। সো এটা আপাতত প্রথম এক্সাম্পলটা স্কিপ করে যাচ্ছি। দ্বিতীয় যে এক্সাম্পলটা দেওয়া আছে সেখানে হচ্ছে কোয়েশ্চেন, প্রত্যেকটার কোয়েশ্চেন সেমই, প্রত্যেকটা ক্ষেত্রে বলা আছে ফাইন্ডিং আউট দ্য ভ্যালুজ অফ দ্য ফ্ল্যাগস ফর দ্য ফলোইং কোডস। তো এখানে প্রোগ্রাম থেকে জাস্ট প্রত্যেকটা ফ্ল্যাগের মান কি হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে কোডটা দেখতে বড় মনে হলেও মেইন প্রোগ্রামের লাইন হচ্ছে এই শুধুই 3টা, যেটা আমাদের যে ইমো 8086 এর যে সফটওয়্যারটা সেখানে লিখতে হবে। বাদ বাকি শুরুতেই যেই লাইনগুলো লেখা আছে, যেমন কোড সেগমেন্ট, এরপরে অ্যাজিউম সিএস কোলন কোড, কমা রেডিয়াস কোলন কোড, এই লাইনগুলো ইমো 8086 সফটওয়্যারে লেখার প্রয়োজন নেই। এগুলো দিয়ে অ্যাকচুয়ালি বোঝাচ্ছেন সিএস হচ্ছে কোড সেগমেন্ট, ডিএস হচ্ছে ডাটা সেগমেন্ট, যে জায়গাতে আমাদের প্রোগ্রামগুলো লেখা হয়। তো এগুলো অন্যান্য বিভিন্ন সফটওয়্যারের ক্ষেত্রে হয়তো বা প্রয়োজনীয়, বাট ইমো 8086 সফটওয়্যারে এগুলো লিখতে হয় না। এরপরে যে লাইনটা আছে ORG100X, যেটা আমাদের এখন আমি যে সফটওয়্যারটা ইউজ করব সেখানে বাই ডিফল্ট শুরুতে লিখে দেয়া থাকে ORG100X, যেটা দিয়ে বোঝাচ্ছে অরিজিন। ORG দিয়ে বোঝাচ্ছে অরিজিন, অর্থাৎ 8086 এর মেমোরিতে 100X এর যেই অ্যাড্রেসটা আছে সেখান থেকে প্রোগ্রামটা লেখা শুরু হবে, তো সেটা বোঝাচ্ছে ORG100X থেকে। আর শেষে আছে হল্ট, HLT দিয়ে বোঝাচ্ছে হল্ট, মানে কোডটা এখানে এসে থেমে যাবে, যেটাও কিনা আসলে লেখার প্রয়োজন নেই, কারণ 8086 এর আমরা যে সফটওয়্যারটা এখন ইউজ করব ইমো 8086, সেখানে নিচে আরইটি রিটার্ন নামে একটা কমান্ড লেখা থাকে যেটা দিয়ে কোডের শেষ বোঝায়। তো এখানে এটা লেখার প্রয়োজন নেই। আর শেষে যে 2টা লাইন আছে কোড এন্ডস বা এন্ড, এই দুটো লাইনও আমাদের এই সফটওয়্যারটাতে লেখার প্রয়োজন নেই। এই 2টা লাইন এসেছে শুরুর এই লাইনগুলোর জন্য, উপরের লাইনগুলো না লিখলে নিচের 2টা লাইনও লেখার প্রয়োজন নেই। তো এখন আমরা এই 3টা লাইনে অ্যাকচুয়ালি আমাদের সফটওয়্যারটাতে লিখবো এবং লেখা করে রান করে দেখবো আমাদের আনসারটা কি হয়। তো কোডটা যদি আমরা রান করি, রান করার পরে পোর্টাল মানে আমাদের যে উইন্ডোটা সেটা দেখতে এরকম হবে। তো জাস্ট এই যে শুরুতে দেখেন ORG100X, যেটা বললাম যেখানে লেখা থাকবে ORG100X। এরপরে হচ্ছে পরের 3টা লাইন আমরা লিখবো, লেখার পরে নিচে থাকবে আরইটি, এখানে হল্ট দেয়া থাকে আরইটি, এটা বাই ডিফল্ট আমাদের সফটওয়্যারটাতে লেখাই থাকে আরইটি, আরইটি দিয়ে রিটার্ন বোঝায় মানে কোডটা এখানে শেষ। তো এই কোডটা রান করার পরে আমাদের যে আউটপুট গুলো আসবে, সেই আউটপুটে যাওয়ার আগে আমরা এই কোডটা একটু ম্যানুয়ালি করে দেখি যে এটার আনসারটা আসলে কি আসার কথা। যেটা আমরা একটু আগে এক্সাম্পলটা যখন দেখেছি তখন দেখেছি যে এখানে 8 বিটের 2টা নাম্বারটা যখন আমরা যোগ করেছিলাম, 8 বিটের চারটা চারটা করে ওয়ান এখানে দেয়া আছে, সেই ওয়ান গুলো দিলে কি হবে। আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখেছিলাম সেখানে 8 বিটের 2টা সংখ্যাকে যোগ করে আমরা আমাদের যোগফলটা পেয়েছিলাম, সেটার জন্য ফ্ল্যাগের মানগুলো বের করেছিলাম। তো এখানে 8 বিটের সংখ্যাটাকে যদি আমরা হেক্সাডেসিমালে লিখতাম সেটা হতো এফ হেক্স, উপরের সংখ্যাটাও ছিল এফ, নিচের সংখ্যাটাও ছিল এফ হেক্স। সেটাকে বাইনারিতে লিখলে 8টা করে ওয়ান আসে, তো 8 বিটের সংখ্যা ছিল। এখন সেম সেই 8 বিটের সংখ্যাটাকে এখানে 16 বিটের জন্য কনসিডার করা হয়েছে। তো 16 বিটের জন্য কনসিডার করলে অ্যাকচুয়ালি আনসার গুলো সেমই আসবে। তো 16 বিটের জন্য, অর্থাৎ আমি যদি এখন 4টা ডিজিট দেই, হেক্সাডেসিমালের একটা ডিজিট বাইনারির 4টা বিটের সমান হয়। তো এখানে যদি হেক্সাডেসিমালে 4টা হেক্সাডেসিমাল যদি 4টা ডিজিট থাকে, তখন বাইনারিতে সেটা 4 4 16, অর্থাৎ 16 বিটের হবে। হেক্সাডেসিমালের একটা এখানে
ডিজিট অর্থাৎ এফ দিয়ে এখানে বাইনারিতে 4টা বিট বোঝায়। এখানে পরের যে এফ সেটা দিয়ে আরো 4টা বোঝাবে। তো এখানে যদি 4টা টোটাল এফ থাকে তখন এখানে টোটাল 16টা 1 বোঝাবে। এটা হচ্ছে বাইনারিতে। এবং সেম ভাবে যদি আমরা বাইনারিতে এই আগের মতোই 8টা বিটের যেমন যোগ করেছিলাম, এখন যদি এখানে আমরা 16টা বিটের জন্য সেম ক্ষেত্রে যদি যোগটা করি তখন আগের মতোই আনসারটা আসবে। জাস্ট এখানে 16টা নাম্বার হবে এবং এখানেও একটা ক্যারি 1 থাকবে। এখানে যদি একটা এক্সট্রা ক্যারি বিট থাকে এক্ষেত্রেও ক্যারি ফ্ল্যাগের মান হবে 1। বাদ বাকি আমরা একটু আগে যে এক্সাম্পলে যা যা দেখেছি এখানে সেম আনসার গুলোই প্রযোজ্য। এখন এখানে আমাদের অর্থাৎ ক্যারি ফ্ল্যাগের মান হয়েছে 1, সাইন ফ্ল্যাগের মান হয়েছে 1 আর বাকিগুলো এসেছে 0। আমরা যদি ওই আনসারটার সাথে একটু মিলাই, এখানেও দেখবেন এখানে ফ্ল্যাগের মানের মধ্যে ক্যারি ফ্ল্যাগের মানটা বলা আছে 1, সাইন ফ্ল্যাগের মান 1 আর বাকিগুলো আছে 0। এই সেম প্রোগ্রামটা আমরা এখন একটু যদি ইমো 8086 সফটওয়্যারটাতে করে দেখি। সফটওয়্যারের যে শর্টকাট সেটাতে ক্লিক করার পরে এমন একটা উইন্ডো আসবে, সেখানে নিউ অপশনে যাওয়ার পরে প্রথম যেই অপশনটা আছে সেটাকে সিলেক্ট করে ওকে দেওয়ার পরে এমন একটা উইন্ডো আসবে, সেখানে আমরা আমাদের প্রোগ্রামটা লিখবো। তো প্রোগ্রামের মধ্যে শুরুতে আমি লিখলাম মুভ ax, ffff এখন এখানে এমওভি মুভ দিয়ে বোঝাচ্ছে কি যে আমার এক্স যে রেজিস্টারটা আছে সেখানে এই ভ্যালুটা এসে সেভ হয়ে যাবে। এটা একটা 16 বিটের রেজিস্টার, আমি একটা 16 বিটের নাম্বার তার মধ্যে সেভ করব। এখন এটা লিখে যদি আমি প্রোগ্রামটা রান করতে যাই তখন এখানে একটা ইরর দেখাবে, কোডটা রান করবে না। এটার কারণ হচ্ছে এটা হচ্ছে ইমো 8086 এর একটা বৈশিষ্ট্য যে কোনো একটা সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যার শুরুতেই যদি কোনো লেটার থাকে তখন শুরুর লেটারের আগে একটা 0 দিতে হবে। এটা 0 যদি না দিই তখন প্রোগ্রামটা রান করবে না, ইরর দেখাবে। শুরুতে যদি এফ না থেকে এ বি সি ডি ই যে কোনো লেটারই যদি থাকতো হেক্সাডেসিমালে তখন তার শুরুতে একটা 0 দিয়ে নাম্বারটা লিখতে হবে, আদারওয়াইজ প্রোগ্রামটা রান করে না। এখন যদি আমি ইমুলেট করতে যাই তখন কোনো ইরর দেখাবে না। আচ্ছা, এখন এখানে আমি এক্স এর মধ্যে এই 16 বিটের নাম্বারটা নিলাম। এরপরে আমি বিএক্স এর মধ্যে বিএক্স বা প্রোগ্রামে যেটা এক্সাম্পলে সিএক্স এ আছে আমি চাইলে সিএক্স রেজিস্টারও নিতে পারি, সেটা নেওয়ার পরেও আমি সেম ভাবে 16 বিট একটা নাম্বার নিব। এরপর এই দুটো সংখ্যাকে জাস্ট যোগ করে দেবো এন্ড এক্স কমা সিএক্স। এটা করার পরে জাস্ট প্রোগ্রামটা রান করতে হবে। রান করার পরে যে যোগফল, সেই যোগফলটা আমরা এক্স রেজিস্টারের মধ্যে পাবো। যেহেতু এক্স এখানে ডেস্টিনেশন, আমরা জানি যে যোগফল সবসময় ডেস্টিনেশনে সেভ হয়। ডেস্টিনেশন আমি এফ 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 ই যে যোগফলটা পাচ্ছি, আমি যেটা কিনা এখানে ম্যানুয়ালি যোগটা করেছি। এখানে যদি এটাকে হেক্সাডেসিমালে আমরা নেই, হেক্সাডেসিমালে নিলে যোগফলটা এমনই দাঁড়াবে। শুরুর এখানে 4টা 1 সেটাকে হেক্সাডেসিমালে লিখলে আসবে এফ, তারপরের 4টা 1 সেটাকে লিখলে আসবে এফ, তারপরেরটাও এফ, তারপর আছে 1110 যেটাকে হেক্সাডেসিমালে লিখলে হয় ই। অর্থাৎ এটা হচ্ছে আমার আনসার। তো সেই আনসারটা আমরা এখানে এক্স রেজিস্টারের মধ্যে দেখতে পাচ্ছি। এখন ফ্ল্যাগ রেজিস্টার মানে স্ট্যাটাস ফ্ল্যাগের যে মান সেটা দেখার জন্য আমাকে এখানে নিচের বেশ কিছু অপশন আছে, সেখানে ফ্ল্যাগস নামে যে অপশন সেখানে ক্লিক করতে হবে। ফ্ল্যাগস অপশনে ক্লিক করলে এখানে আমরা ক্যারি ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ উপর দিকে 5টা ফ্ল্যাগের মান অবজার্ভ করব। এবং আমরা এখানে ম্যানুয়ালি যেটা করেছিলাম দেখা যাচ্ছে সবগুলোর সাথে এটা মিলা যাচ্ছে। ক্যারি ফ্ল্যাগ আর সাইন ফ্ল্যাগ হচ্ছে 1, বাকিগুলোর মান হচ্ছে 0। অর্থাৎ আমরা যেই ক্যালকুলেশনটা ম্যানুয়ালি করলাম সেটা আমরা প্রোগ্রামেও করে দেখলাম যে সিমিলার মানটাই এসেছে। এরপর আমরা পরের এক্সাম্পলটা দেখবো। এই এক্সাম্পলটাও সেম ভাবে আমাদের স্ট্যাটাস ফ্ল্যাগের মানগুলোই অবজার্ভ করতে হবে। এখানে আগের এক্সাম্পলের থেকে পার্থক্য এটুকুই, যা আগে আমরা অ্যাড ইনস্ট্রাকশনটা ইউজ করেছিলাম। তো দুইটা নাম্বারকে যোগ করে আমরা দেখেছিলাম আমাদের ফ্ল্যাগগুলোর মান কেমন হয়। এখানে আমরা সাব ইনস্ট্রাকশন অর্থাৎ বিয়োগ করে দেখবো আমাদের স্ট্যাটাস ফ্ল্যাগের মানগুলোর মাঝে কিরকম চেঞ্জ আসে। তো এখানে প্রথমত এক্স এর মাঝে দেয়া আছে 8000 হেক্স আর বিএক্স এর মাঝে 0001 হেক্স। অর্থাৎ এক্ষেত্রেও 16 বিটের দুইটা নাম্বার নেওয়া হয়েছে এবং 16 বিটের একটা নাম্বারকে একটা নাম্বার থেকে বিয়োগ করব, করার পরে আমাদের ফ্ল্যাগের মানগুলোতে কেমন চেঞ্জ আসে সেটা আমরা দেখবো। এটা প্রথমত আমরা ম্যানুয়ালি করে দেখি। আমরা এই ম্যানুয়ালি 8000 হেক্স এটাকে বাইনারিতে লিখবো। সো 8 যেই ডিজিটটা আছে সেটাকে যদি আমরা বাইনারিতে লিখি তখন আসবে 1, তারপর 3টা 0। কারণ বলেছি যে হেক্সাডেসিমালের একটা ডিজিট বাইনারির 4টা বিটের সমান হয়। তো এখানে 8 যে ডিজিট সেটাকে বাইনারিতে লিখলে এমন 4টা বিট হবে। পরের 0-র জন্য আমরা 4টা 0 লিখবো বাইনারিতে। এরকম করে টোটাল 16টা বিট আমরা এখানে পেলাম। এরপরে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 0001, তো সেটাকেও আমরা বাইনারিতে লিখবো। এখানেও সেম ভাবে
যেহেতু 4টা ডিজিট আছে হেক্সাডেসিমেলে, তাই সেটাকে আমরা যখন বাইনারিতে লিখবো তখন টোটাল 16টা হবে। তো প্রথম জিরোর জন্য আমরা বাইনারিতে এখানে 4টা জিরো লিখবো, পরেরটার জন্য 4টা, পরেরটার জন্য 1। সো উপরের যে সংখ্যাটা আছে সেটা থেকে নিচের সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। তো বিয়োগটা অ্যাকচুয়ালি ডিরেক্ট বিয়োগও করা যায়, আবার আরেকটা বিয়োগ করার পদ্ধতি হচ্ছে টুস কমপ্লিমেন্ট করে বিয়োগ করা। তো টুস কমপ্লিমেন্ট করে বিয়োগ করা মানে হচ্ছে নিচের সংখ্যাটাকে যদি আমরা টুস কমপ্লিমেন্ট করি, টুস কমপ্লিমেন্ট করার পরে যে সংখ্যাটা আমরা পাবো সেটাকে উপরের সংখ্যার সাথে যোগ করলে অ্যাকচুয়ালি এই সংখ্যাটা ওই সংখ্যা থেকে, উপরের সংখ্যা থেকে বিয়োগ করার সমতুল্যই হয়। তো আমি যদি নিচের সংখ্যাটাকে টুস কমপ্লিমেন্ট করি, টুস কমপ্লিমেন্ট করার পদ্ধতি কি, আমরা জাস্ট ডান দিক থেকে চেক করব যে কখন 1 পাই। তো ডান দিকে যখন আমরা 1 পাবো সেই 1টাকে 1 এর মতো রেখে পরবর্তী যে বিট গুলো থাকে সেগুলো 0 থাকলে 1 করে দিতে হবে, 1 থাকলে 0 করে দিতে হবে। তো এটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট করার পদ্ধতি। এখন এখানে ডান দিকের যে বিটটা দেওয়া আছে সেটা যদি 1 না হয়ে 0 হতো, তখন সেই 0কে আমরা 0-র মতোই রাখতাম। তারপর আনসারটা যদি এমন হতো 1 0 এরকম যদি থাকতো, তখন আমরা শুরুর 0টাকে 0-র মতো রাখতাম, তারপরে যে 1টা ছিল সেই 1টাকে 1 রেখে পরবর্তী যে বিট গুলো থাকতো সেগুলোকে রিভার্স করে দিতাম, 0 থাকলে 1, 1 থাকলে 0 করতাম। যেহেতু এখানে একেবারে ডান দিকের যে বিট সেটাই আমরা 1 পাচ্ছি, তাই 1 কে এখানে ফার্স্টে 1 লিখবো। 1 লেখার পরে পরবর্তী যে বিট গুলো থাকে সেগুলো সব 0 গুলোকে 1 করে দিতে হবে, তাহলে আমরা আমাদের টুস কমপ্লিমেন্টটা পেয়ে যাবো। অর্থাৎ আমাদের টুস কমপ্লিমেন্ট এখানে সবগুলো 1 আমরা পাচ্ছি। এখন এই যে আমরা যে সংখ্যাটাকে আমরা বিয়োগ করতে যাচ্ছিলাম সেটার যে টুস কমপ্লিমেন্ট বের করলাম, সেই টুস কমপ্লিমেন্টের সাথে ওই উপরের 8000 হেক্স কে আমরা যদি যোগ করে দিই তখন আমাদের বিয়োগের কাজটা অ্যাকচুয়ালি হয়ে যাবে। তো আমাদের হিসাবের সুবিধার্থে মাঝখানে যে লাইনটাকে আমরা কেটে দিচ্ছি, এখন এই দুটো সংখ্যাকে জাস্ট আমাদের যোগ করতে হবে। তো যোগ করলে যে অ্যান্সারটা হবে, এখানে সবগুলো জিরোর সাথে সবগুলো 1 যোগ হয়ে আলটিমেটলি 1ই হবে সবগুলো। তো এখানে সবগুলো আসছে 1, আর এখানে দুইটা 1 যোগ হয়ে দুটা 1 এর যোগফল হচ্ছে আনসার আসবে 0 এবং একটা ক্যারি থাকবে এক্সট্রা, একটা ক্যারি লিখলাম। তো এক্ষেত্রে যদি আমরা ফ্ল্যাগ গুলোর মান বের করি, তো যেহেতু একটা ক্যারি এখানে এক্সট্রা আছে তাই ক্যারি ফ্ল্যাগের মান হবে 1। এরপর আসি সাইন ফ্ল্যাগ। যেহেতু সাইন ফ্ল্যাগের মান মানে হচ্ছে এনএসবি এর মান, এখানে এনএসবি কিন্তু 1 হবে না, এই 1টা হচ্ছে ক্যারি বিট, যেটা অ্যাকচুয়ালি আনসারের অংশ না। তো আনসার ওই ক্যারি বিটের জন্য ক্যারি ফ্ল্যাগের মানটা 1, তো সেটাকে আমরা কেটে দিলাম। তো আমাদের আনসারের যে এমএসবি সেটা হচ্ছে 0। আনসারে যেহেতু এমএসবি 0 তাই সাইন ফ্ল্যাগের মানও 0। এরপরে আসি প্যারিটি ফ্ল্যাগের মান। প্যারিটি ফ্ল্যাগের ক্ষেত্রে বলেছি যে কোনো একটা 16 বিটের আনসারের লোয়ার 8 বিট, আমরা এখানে লোয়ার 8 বিট মানে হচ্ছে ডান দিকে যে 8 বিট থাকবে সেই 8 বিটে যদি জোড় সংখ্যক 1 থাকে তখন প্যারিটি ফ্ল্যাগের মান হয় 1। যেহেতু এখানে 8টা বিটের 8টাই হচ্ছে 1, অর্থাৎ জোড় সংখ্যক 1 আছে, তাই প্যারিটি ফ্ল্যাগের মান হবে 1। এরপরে আসেন জিরো ফ্ল্যাগ। জিরো ফ্ল্যাগ মানে হচ্ছে আমার সম্পূর্ণ আনসারটা যদি 0 হতো তখন জিরো ফ্ল্যাগের মান হতো 1, যেহেতু এখানে আনসারটা 0 না তাই জিরো ফ্ল্যাগের মান হবে 0। এরপরে ওভারফ্লো ফ্ল্যাগ। ওভারফ্লো ফ্ল্যাগের ক্ষেত্রে আমরা জানি যে আনসারের যে সাইন আসার কথা সেটা যদি না আসে তখন আমরা বুঝি সেখানে সাইন ওভারফ্লো হয়েছে, তখন ওভারফ্লো ফ্ল্যাগের মান হয় 1। এখন যদি আমরা দেখি যে সাইন ওভারফ্লো হয়েছে কিনা, যে দুইটা সংখ্যাকে আমরা যোগ করছি উপরের সংখ্যাটারও এমএসবি এখানে 1, অর্থাৎ এটা একটা নেগেটিভ নাম্বার। যে সংখ্যাটাকে আমরা যোগ করব তার সাথে সেই সংখ্যাটার এমএসবিও 1, অর্থাৎ দুইটা সংখ্যা এখানে নেগেটিভ। তো দুইটা নেগেটিভ সংখ্যাকে যোগ করলে যোগফলও আসার কথা নেগেটিভ, কিন্তু আমাদের যে যোগফলটা এখানে আমরা পাচ্ছি সেটার এমএসবি তে এখানে দেয়া আছে 0, অর্থাৎ আমাদের যে আনসারটা আসলো সেটা আমরা যদি এমএসবি ধরি 0, অর্থাৎ সেটা একটা পজিটিভ নাম্বার ধরা যাচ্ছে। অর্থাৎ দুটা নেগেটিভ নাম্বার যোগ করে আনসার যেহেতু পাচ্ছি আমরা পজিটিভ, তো এখানে আমাদের সাইন ওভারফ্লো হয়েছে। সাইন ওভারফ্লো হওয়া মানেই হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগের মান হবে 1। এখন আর একটা ব্যাপার যেটা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগের ব্যাপারটা। ক্যারি ফ্ল্যাগের ব্যাপারটা আমরা জানি যে একটা ক্যারি যখন এক্সট্রা থাকে, এখানে আমরা যোগের ক্ষেত্রে একটা এক্সট্রা ক্যারি বিট পেয়েছিলাম। তো এক্সট্রা ক্যারি বিট পেলে আমরা জানি যে ক্যারি ফ্ল্যাগের মান 1 হবে, কিন্তু এক্ষেত্রে ক্যারি ফ্ল্যাগের মান 1 হবে না, এক্ষেত্রে ক্যারি ফ্ল্যাগের মান হবে 0। কারণ আমরা এখানে এটা সবসময় খেয়াল রাখবেন যে বিয়োগের কাজটা আমরা যখন এভাবে টুস কমপ্লিমেন্ট করে বের করবো
টুস কমপ্লিমেন্ট করে যখন টুস কমপ্লিমেন্টের সাথে উপরের সংখ্যাটাকে যোগ করে আমরা যখন ফাইনাল একটা বিয়োগের কাজ করি, তখন এখানে যদি একটা এক্সট্রা ক্যারি বিট আসে তখন ক্যারি ফ্ল্যাগের মান দিতে হবে 0। আর যদি ক্যারি বিট না আসতো তখন ক্যারি ফ্ল্যাগের মান দিতে হতো 1। মানে এক্ষেত্রে উল্টা ভাবে সিস্টেমটা হবে যখন কিনা আমরা টুস কমপ্লিমেন্ট করে এই বিয়োগের কাজটা করব। কিন্তু আমরা যদি সরাসরি বিয়োগের কাজটা করতাম, জাস্ট এখানে 8000 থেকে 001 এটাকে সরাসরি বিয়োগ করে দিতাম, তখন কিন্তু এখানে ক্যারি ফ্ল্যাগের মানটা আসতো না। ঠিক আছে, এবং ক্যারি ফ্ল্যাগের মান সেই সিস্টেমে 0ই হতো। তো এটুকু জাস্ট খেয়াল করবেন, টুস কমপ্লিমেন্ট করে বিয়োগের ক্ষেত্রে সিস্টেম ক্যারি ফ্ল্যাগের ক্ষেত্রে আর কি সিস্টেমটার ব্যতিক্রম ঘটে। তো এটা হচ্ছে সম্পূর্ণ আনসার। এখন এই প্রোগ্রামটাকে যদি আমরা একটু ইমুলেটরে করে দেখি, এখানে এক্স এর মধ্যে দিলাম 8000 হেক্স, সিএক্স এর মধ্যে দিলাম 0001 হেক্স, এরপর এখানে অ্যাড এর জায়গায় জাস্ট সাবট্রাক্ট লিখে দিব। তো আমরা 8000 থেকে 001 কে বিয়োগ করছি, করার পরে ইমুলেট অপশনটা ক্লিক করব, সেখান থেকে রান অপশনটা ক্লিক করব। রান করলে প্রোগ্রামটা রান হয়ে গেল। এখন আমরা ফ্ল্যাগস অপশনটাতে যদি ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যারি ফ্ল্যাগ 0, জিরো ফ্ল্যাগ 0, সাইন ফ্ল্যাগও 0, ওভারফ্লো আর প্যারিটি হচ্ছে 1, যেটা কিনা আমাদের এই আনসারের সাথে মিলে যাচ্ছে। এখানে দেখেন প্যারিটি ফ্ল্যাগ আর ওভারফ্লো ফ্ল্যাগের মান 1, বাকিগুলো হচ্ছে 0। অর্থাৎ আমরা ম্যানুয়ালি করে সেটাকে প্রোগ্রামের সাথে রান করে দেখলাম যে আমাদের আনসারটা সঠিক হলো কিনা। এটা গেল সাবট্রাক্ট। এরপরে সেম ভাবে আমরা আবার একটা যোগ করব। এই ক্ষেত্রেও হচ্ছে যোগ, যেহেতু আমরা অলরেডি একবার একটা এক্সাম্পল দেখেছি, তো এটা আমি বিস্তারিত ভাবে বলছি না। এখানে জাস্ট 80 হেক্স 80 হেক্স অর্থাৎ দুইটা 8 বিটের সংখ্যাকে যোগ করা হয়েছে। দুইটা 8 বিটের সংখ্যাকে যোগ করার পরে এক্ষেত্রে কি হবে, আমরা জাস্ট সরাসরি প্রোগ্রামে দেখি, ম্যানুয়ালের করছি না। তো এখানে এক্স এর মান হচ্ছে 80 হেক্স, আর এখানে খেয়াল করেন আমি 80 হেক্স ডেটা 8 বিটের একটা সংখ্যা, সেটাকে যদি আমি একটা 16 বিটের রেজিস্টারের মধ্যে রাখি, আমরা জানি যে এক্স হচ্ছে একটা 16 বিটের রেজিস্টার। তো 16 বিটের রেজিস্টারের মধ্যে আমি 80 কে রাখলে মেমোরিতে কিন্তু সেটা শুধু 8 বিটের নাম্বার হিসেবে কনসিডার হবে না, সেটাকে সে একটা 16 বিটের নাম্বার হিসেবেই কনসিডার করবে, যেহেতু আমার রেজিস্টারটা 16 বিটের। তাই সেটাকে আমার এক্স না লিখে লিখতে হবে এ এল। এ এল হচ্ছে এক্স এরই একটা পার্ট। আমরা যখন একটা প্রোগ্রাম রান করি, প্রোগ্রাম রান করার সময় সেখানে এক্স এর জায়গাতে দুইটা ভাগ থাকে। আমি এখন প্রোগ্রামটা রান করার সময় দেখবো, এখানে আমি লিখলাম অ্যাড এল কমা সিএফ। আচ্ছা, এখন কোড যখন আমরা রান করি তখন এখানে দেখেন এক্স এর এখানে বিএক্স সিএক্স ডিএক্স সবগুলোর এখানে উপরে একটা এইচ আছে, আরটা এল আছে। এইচ দিয়ে বোঝাচ্ছে হায়ার। এখানে কার্সরটা রাখলে মাউসের যে কার্সর সেটা যখন আমরা এইচ এর উপর রাখি তখন এখানে লেখা দেখাচ্ছে হাই বাইট, আর এল এর উপর রাখলে লেখা দেখাচ্ছে লো বাইট। তো এখানে 16 বিটের যে রেজিস্টার সেটার হায়ার 8 বিটকে এইচ বলা হচ্ছে, আর লোয়ার 8 বিটকে এল দিয়ে ডিফাইন করা হচ্ছে। তো সেজন্য আমরা আমরা যখন 8 বিটের সংখ্যা নিয়ে কাজ করব তখন এখানে এ এক্স রেজিস্টার না লিখে লিখবো এ এল। সেম ভাবে সিএক্স না লিখে লিখছি সিএল। আমরা চাইলে এখানে এ এল না লিখে এ এইচ ও লিখতে পারতাম। অর্থাৎ যে কোনো 8 বিটের রেজিস্টার লেখা যাবে, এ এইচ বা এ এল বা বিএল, বিএইচ, বিভিন্ন 8 বিটের রেজিস্টার আমরা এখানে ইউজ করতে পারি। এটা লিখে যদি আমরা এখন প্রোগ্রামটা রান করি, রান করলে আমরা এখানে ফ্ল্যাগস অপশনে গিয়ে সে ফ্ল্যাগের মানগুলো দেখতে পারবো। এটা আপনাদের জন্য একটা টাস্ক রইলো, আপনারা এটা নিজেরা ম্যানুয়ালি করে দেখবেন এখানে যেই ফ্ল্যাগ গুলোর মান আসছে সেটা কি ম্যানুয়ালি করলেও আসে কিনা। জাস্ট 8000 হেক্স কে বাইনারিতে লিখতে হবে, সিএল কেও বাইনারিতে লিখবো, লেখার পরে যোগ করে দেখবো যে এই ফ্ল্যাগ গুলোর মানের সাথে সেটা মিলে যাচ্ছে কিনা। আচ্ছা, এরপরে যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট। আমরা এখানে দুইটা লাইনে লেখা আছে, ওআরজি 100 হেক্স পরে লেখা আছে মুভ এল কমা এফএফএক্স, এরপর আছে ইনক এল। ইনক মানে কি সেটা আমরা আমাদের প্রথম ভিডিওতে দেখেছি। ইনক মানে হচ্ছে ইনক্রিমেন্ট, অর্থাৎ এক পরিমাণে বাড়া। তো এখানে এফ এফ হেক্স যেটা দেয়া আছে সেটা জাস্ট এক পরিমাণে বাড়বে। তো সেটাকে যদি আমরা এক পরিমাণে বাড়াই, সেটাকে আমরা ম্যানুয়ালি করে দেখি যে এফ এফ এটাকে বাইনারিতে লিখলে কি হয়, 8টা 1 আসবে। 4টা 1 এর সাথে যোগ করতে হবে 1, যেহেতু আমরা এক পরিমাণে তাকে বাড়াবো। এক পরিমাণে বাড়ানো মানে 1 যোগ করা। এটার সাথে যদি আমি 1 যোগ করি তো শুরুতে আসবে 0, একটা 1 ক্যারি থাকবে, তারপর সেটাই 1 এর সাথে যোগ হয়ে আবার আসবে 0, এবং প্রতি ক্ষেত্রে এখানে একটা করে ক্যারি বিট থাকবে, এক এক করে ক্যারি থাকতে থাকবে।
আচ্ছা, এবং সবশেষে এখানে 1 এর সাথে 1 একটা ক্যারি যোগ হয়ে 0 আসবে এবং ফাইনালি একটা ক্যারি থাকবে এখানে 1। তো এখন যদি আমি এখানে আবার ফ্ল্যাগ গুলোর মান লিখতে চাই, স্বভাবতই যেহেতু আমরা শুরুতে একটা 1 পাচ্ছি, তাই আমাদের মনে হবে যে এখানে ক্যারি ফ্ল্যাগের মান হবে 1। কিন্তু এখানে ক্যারি ফ্ল্যাগের অ্যাকচুয়ালি কোনো মান হবে না, কারণ এটা একটা এক্সেপশনাল যে ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশনটার ক্ষেত্রে ক্যারি ফ্ল্যাগের মান আনডিফাইন্ড থাকে। তো ক্যারি ফ্ল্যাগের মান এখানে অ্যাকচুয়ালি 1 হবে না, এটা 0ই হবে। যদি এখানে একটা ক্যারি বিট আছে, তারপর এখানে ক্যারি ফ্ল্যাগের মান 0ই হবে, কারণ হচ্ছে এটা ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশনের মাধ্যমে এসেছে। ইনক্রিমেন্টের ক্ষেত্রে ক্যারি ফ্ল্যাগের মানের কোনো চেঞ্জ হয় না। এছাড়া বাদ বাকি যে ফ্ল্যাগ গুলো, সেটার মান আগের মতোই আমরা কনসিডার করব। সাইন ফ্ল্যাগের মান এখানে যেহেতু এমএসপি 0, তাই সাইন ফ্ল্যাগের মানও 0। এখানে 0 ফ্ল্যাগের মান কত হবে, যেহেতু আমার যে আনসারটা আমরা পাচ্ছি 8 বিটের আনসার, 8 বিটের আনসার কিন্তু সম্পূর্ণটাই এখানে 0, তাই এখানে 0 ফ্ল্যাগের মান হবে 1। প্যারিটি ফ্ল্যাগের ক্ষেত্রেও আমরা জানি যে প্যারিটি ফ্ল্যাগের লোয়ার 8 বিটের যদি 8টা বিটই 0 হয়, সেক্ষেত্রে প্যারিটি ফ্ল্যাগের মান হয় 1। তো এখানে যেহেতু 8টা বিটই 0, তাই প্যারিটি ফ্ল্যাগের মানও হবে 1। এরপরে আসি ওভারফ্লো ফ্ল্যাগ। ওভারফ্লো ফ্ল্যাগের ক্ষেত্রে কি হবে, ওভারফ্লো ফ্ল্যাগে দেখেন আমার যেই উপরে যে সংখ্যাটা ছিল সেটা একটা নেগেটিভ নাম্বার, যেহেতু সেটার এমএসপি এখানে 1। পরে যে সংখ্যাটা তার সাথে যোগ করা হয়েছে সেটা একটা পজিটিভ নাম্বার। এখন এটা নেগেটিভ নাম্বার সাথে একটা পজিটিভ নাম্বার যোগ করলে যোগফল পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, ডিপেন্ড করে কোন সংখ্যা বড় সেটার উপর। তাই এটা বোঝার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমি এই সংখ্যাটা টুস কমপ্লিমেন্ট করে বুঝবো যে এটা অ্যাকচুয়ালি কত এর নেগেটিভ। তো এই সংখ্যাটাকে টুস কমপ্লিমেন্ট করলে কি আসে, ডান দিকে একটা 1, ডান দিকের 1 লেখার পরে সবগুলো বিটকে আমার উল্টা করে দিতে হবে, অর্থাৎ 1 থাকলে 0, 0 থাকলে 1। তো প্রত্যেকটা ডিজিট যদি এখানে 0 হয়ে যায়, প্রত্যেকটা বিট যদি 0 হয়, এটা দেখতে এমন হবে। অর্থাৎ টুস কমপ্লিমেন্ট করলে এটা পাই, এই সংখ্যাটা টুস কমপ্লিমেন্ট করলে এটা পাই। তো টুস কমপ্লিমেন্ট করা এই সংখ্যাটাকে আমি লিখতে পারি 1, যেহেতু 0 0 সবগুলো 0 পরে 1। তো অ্যাকচুয়ালি ডেসিমালে লিখতে গেলে এটা হচ্ছে -1, অর্থাৎ এই সংখ্যাটাকে ডেসিমাল ভ্যালু হচ্ছে -1, যেটা আমরা টুস কমপ্লিমেন্টের মাধ্যমে বের করলাম। আর দ্বিতীয় যে সংখ্যাটা আছে, এটা যেহেতু 0001, এটা একটা পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বারটা অ্যাকচুয়ালি হচ্ছে +1। ঠিক আছে, যেহেতু এটা জাস্ট 1, সেটাকে ডেসিমালে লিখলে অ্যাকচুয়ালি +1ই বোঝাবে। তো উপরের সংখ্যাটা হচ্ছে -1, নিচেরটা হচ্ছে +1। আমরা জানি +1 আর -1 যোগ করলে আনসার হয় 0। তো আমরা অ্যাকচুয়ালি আনসারটা দেখতে পাচ্ছি এখানে 0। তো আমাদের যে আনসারটা আসার কথা সেই আনসারটাই আমরা পেয়েছি, যেহেতু তার মানে আমার এখানে সাইন্ড ওভারফ্লো হয়নি, অর্থাৎ এখানে ওভারফ্লো ফ্ল্যাগের মান হবে 0। এখন এই সেম জিনিসটা আমরা যদি এখন ইমো 8086 এর যে সফটওয়্যারটা সেটাতে যদি একটু করে দেখি, এল এর মান এখানে আমরা রাখবো 0ffx, আর সেটাকে আমরা জাস্ট ইনক্রিমেন্ট করবো। তো আমি এখানে লিখে দিলাম ইনক এল। এটা লিখে যদি প্রোগ্রামটা এখন রান করি, রান করার পরে ফ্ল্যাগস অপশনটাতে গেলে আমরা দেখতে পারবো এখানে 0 ফ্ল্যাগ আর প্যারিটি ফ্ল্যাগ এই দুটোর মান হচ্ছে 1, আর বাকি তিনটা ফ্ল্যাগের মান হচ্ছে 0, যেমনটা আমরা এখানে করেছি, যেখানে 0 ফ্ল্যাগ আর প্যারিটি ফ্ল্যাগের মান 1, বাকিগুলোর মান হচ্ছে 0। তো এই ছিল সবগুলো এক্সাম্পল। আমরা ফ্ল্যাগ স্ট্যাটাস ফ্ল্যাগ গুলোর মান কিভাবে অবজার্ভ করতে হয়, এবং যেটা আমাদের যে ল্যাব ম্যানুয়ালটা আছে সেখানে যে এক্সাম্পল গুলো করে দেওয়া আছে সেগুলো আমরা বিস্তারিত দেখলাম। আমরা আমাদের ল্যাব ম্যানুয়ালের প্রত্যেকটা এক্সাম্পলই দেখলাম বিস্তারিতভাবে ম্যানুয়ালি করে, এবং সেই সাথে আমাদের যে ইউএস086 সফটওয়্যার আছে সেটাতেও করে দেখলাম। এখন এই ল্যাব যে এক্সপেরিমেন্টটা আছে সেটার ল্যাব রিপোর্ট লেখার জন্য, একটা আইডিয়াল ল্যাব রিপোর্ট লেখার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে, যেটা আমরা প্রথম ভিডিওতেও বলেছি, যে এক্সপেরিমেন্ট নাম্বার লিখতে হবে, তারপরে নেম অফ এক্সপেরিমেন্ট, অবজেক্টিভস, লার্নিং আউটকামস, থিওরি, রিপোর্ট কোয়েশ্চেন, কোড, এবং সবশেষে হচ্ছে একটা ডিসকাশন এবং রেজাল্ট লিখতে হবে। তো এইটা হচ্ছে একটা ফরম্যাট, এবং এখানে আপনাদের একটা রিপোর্ট কোয়েশ্চেন দেয়া আছে আপনাদের নিজেদের প্র্যাকটিসের জন্য। এখানে যে কোয়েশ্চেনটা বলা আছে, রান দা ফলোইং কোড ইন সিঙ্গল স্টেপ মোড and write down the values of registers and the condition of the flag registers for each step। অর্থাৎ এখানে একটা প্রোগ্রাম লিখে দেয়া আছে, সেই প্রোগ্রামটা আপনাদের যেটা করতে হবে, যে ইমো86 সফটওয়্যারটাতে লিখতে হবে। লেখার পরে সিঙ্গেল স্টেপ দিয়ে দিয়ে প্রত্যেকটা লাইনের পরে রেজিস্টারের যে ভ্যালুগুলোর মধ্যে কি কি মানের চেঞ্জ হয় এবং ফ্ল্যাগের মানগুলো কিভাবে চেঞ্জ হয় সেগুলো অবজার্ভ করতে হবে, এবং সেগুলো আপনারা ম্যানুয়ালি খাতা কলমে করে মিলাতে হবে যে আপনার ক্যালকুলেশনের সাথে এটা মিলে যাচ্ছে কিনা।
এবং সিঙ্গেল স্টেপ করার পদ্ধতিটা হচ্ছে এখানে রান অপশনটাতে যাওয়ার পরে এখানে আমরা যখন একটা প্রোগ্রামকে রান করি, তারপর এখানে যখন ইমুলেট করলাম, ইমুলেটের সময় এখানে রানের পাশাপাশি সিঙ্গেল স্টেপের একটা অপশনও দেওয়া থাকে। সিঙ্গেল স্টেপ দিলে যেটা হয়, প্রত্যেকটা লাইন যখন এখানে রান করবে, প্রত্যেকটা লাইনের পরে পরে কি কি মানে চেঞ্জ হবে। যেমন আমি এখানে সিঙ্গেল স্টেপ দিলাম, সিঙ্গেল স্টেপ দিলে এখানে হলুদ লাইনটা যখনই নিচে যাচ্ছে তখন বোঝাবে যে তার উপর লাইনটা এক্সিকিউট হয়ে গেছে, এবং সেই সাথে এখানে রেজিস্টারের মানেরও চেঞ্জ হবে, ফ্ল্যাগের মানেরও চেঞ্জ হবে। তো আপনাদের এখানে এটাই করতে হবে যে এখানে যে প্রোগ্রামটা লেখা আছে, লেখার পরে প্রত্যেকটা লাইনের পরে সিঙ্গেল স্টেপ দিয়ে আপনারা চেক করবেন যে রেজিস্টারের মান এবং ফ্ল্যাগের মানগুলোর কিভাবে চেঞ্জ আসছে। তো এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, এবং সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।